প্রিয় দর্শক, আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। প্রিয় দর্শক, আজকে আমরা একটি অফ টপিক বলা হয় যে সাধারণত এটি নিয়ে আলোচনা হয় না, হলেও খুব কালে ভদ্রে হয়। আমরা বিষয় ঠিক করেছি অভিবাসী কর্মী অবদানের শীর্ষে প্রাপ্তি কি আসলে। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আলোচক হিসেবে পরিচয় করিয়ে দিয়ে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী, তিনি মহাসচিব বায়রা। রয়েছেন জনাব শরীফুল হাসান, তিনি সহযোগী পরিচালক ব্র্যাক। এবং রয়েছেন ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন শিকদার, শিক্ষক ও গবেষক নর্থ সাউথ ইউনিভার্সিটি। আপনাদের তিনজনকে স্বাগত জানাই। আমরা এই বিষয়টি বললাম যে আসলে সাধারণত আমরা বলার সময় হয়তো বলি যে এই মানুষগুলোর অবদানের কারণে বাংলাদেশ আজকে এইভাবে আমরা টিকে গেলাম। এই 5 আগস্টের পর যে ধরনের বিশৃঙ্খলা সারা বাংলাদেশে আমরা শুনছিলাম, ব্যবসা বাণিজ্যের ধস, তারপরে বৈদেশিক বাণিজ্য নিয়ে হতাশা, বিভিন্ন জায়গায় রপ্তানি আমদানি বিজনেসে অনেক রকমের ঝামেলার কথা শুনছিলাম, সেই জায়গায় এই দফায়ও যদি বলি আমরা, অনেকে পপুলারলি এটা বলেন যে এই দফায়ও বাংলাদেশকে এইভাবে ট্র্যাকে রাখতে সবচাইতে বড় সহযোগিতা আসছে দেশের বাইরে থেকে, আমাদের যেসব শ্রমিক, যেসব প্রবাসী ভাই বোনরা দেশের বাইরে থাকে তাদের থেকে। কিন্তু কৃতজ্ঞতা সেভাবে আমরা প্রকাশ করি না, তাদের জন্য কোনো কিছু আমরা করতে যেন আমাদের অনেক কার্পণ্য। বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই আপনাদের সাথে। আমি যদি একটু জনাব শরীফুল হাসান আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশ ব্যাংকের যে তথ্য সেটি বলছে যে 2024 সালের কেবল অক্টোবর পর্যন্ত বাংলাদেশে রেমিটেন্স এসছে 22 বিলিয়ন মার্কিন ডলার, আর এর আগে 2022 এবং 23 সালে রেমিটেন্স এসেছিল 22 বিলিয়ন ডলারের বেশি। হিসাব দিলাম অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের অর্থনীতিতে প্রশ্ন হচ্ছে যে রেমিটেন্স যোদ্ধাদের যে অবদান সেটাকে স্বীকার করার সেইভাবে কোনো আয়োজন আমরা দেখি না, কিন্তু এর যথাযথ প্রতিদান এবং সম্মান রেমিটেন্স যোদ্ধারা পান না। এটি কি আপনিও এটির সাথে একমত কিনা এবং বাস্তবতাটা কি আসলে? আমি ধন্যবাদ আপনাদেরকে এবং চ্যানেল 24-কে। আপনি যেটা বলছিলেন, অনেকেই যে 22 বিলিয়ন বা 24 বিলিয়ন, যেটা অক্টোবর মতো 22, আমার ধারণা এই বছর শেষ হয়তো 24 হয়ে যাবে। এই 24 বিলিয়ন ডলার মানে কত আপনাকে যদি বুঝায় বলি, তাহলে হচ্ছে গোটা পৃথিবী, সারা পৃথিবী মিলে বাংলাদেশকে যে ঋণ দেয় তার থেকে 8 থেকে 10 গুণ বেশি। টোটাল যে আমাদের বৈদেশিক বিনিয়োগ হয় তার থেকে প্রায় 7 থেকে 10 গুণ বেশি। একসময় আমাদের অর্থমন্ত্রীরা সাইফুর রহমান বা অন্যরা বাজেট করার জন্য বিদেশের লোনের জন্য ঘুরতে হতো। সেই জায়গা থেকে যারা বাংলাদেশকে বের করে আনলো প্রবাসীরা, দেখেন 1971 সালে 16 ডিসেম্বর যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্যে দেশ স্বাধীন হয়, তখন বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় দরিদ্রতম দেশ, আমাদের রিজার্ভ বলতে গেলে শূন্য। সেই জায়গা থেকে আজকে আপনার বছরে 24 বিলিয়ন ডলার আসছে রেমিটেন্স। আপনি যে অন্য কারোর উপর নির্ভরশীল না, আপনি যে সাধারণভাবে যদি বলি, আপনি কখনো যদি ঢাকা থেকে গাড়ি টানে বেরোন, আপনি মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চিটাং পর্যন্ত চলে যান, এই দিক দিয়ে সিলেট, কুমিল্লা, হবিগঞ্জ এই দিক চলে যান, আপনি দেখবেন দারুণ দারুণ সুন্দর সুন্দর বাড়ি, কেউ মাছের খামার করছে, রাস্তাঘাটগুলো খুব সুন্দর। এই যে বদলে যাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রবাসী। আমি শুধু এই একটা কথা বলছি না, যে কোনো ক্রাইসিস আপনি বলছিলেন 2008-9 সারা পৃথিবীতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা চলছিল, সেই মন্দা বাংলাদেশের গায়ে যারা রাখতে দেয়নি সেটা হচ্ছে প্রবাসীরা। কোভিডের সময় সারা দুনিয়া অর্থনীতি আমাদের খারাপ অবস্থা, আমাদেরকে ধাক্কা রাখতে দেয়নি প্রবাসীরা। সর্বশেষ যদি বলি, আপনি ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে এই গত কয়েক মাস আগে যে ভয়াবহ বন্যা হলো, আপনি খোঁজ নেন, এই বন্যার মধ্যেও সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমাদের প্রবাসীরা। কিন্তু এই যেই প্রবাসীরা টাকার অঙ্কে এত অবদান রাখছে, এই গত কয়েকদিন আগেই আমাদের একটা প্রোগ্রামে ডেলি স্টার মাহফুজ আলম বলছিল যে যারা সবচেয়ে বেশি দেয় তাদেরকে আমরা কতটা দেই। তার উত্তরে বলি যে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে 22 বিলিয়ন ডলার আসছে, 24 বিলিয়ন ডলার আসছে, তাদের পেছনে কিন্তু রাষ্ট্রের বিনিয়োগ নেই বললেই চলে। এই মানুষগুলো নিজের জমি জমা বিক্রি করে যায়, এবং তার যে পদে পদে ভোগান্তিটা কখন শুরু হয়? একজন মানুষ ঠিক করলেন বিদেশ যাবে, তার পাসপোর্ট তৈরি, তার মেডিকেল, তার ডিমান্ড আনা, ভিসা, পুলিশ ছাড়পত্র থেকে আরম্ভ করে বিমানবন্দরে হয়রানি, এত কিছুর পর যখন বিদেশে যায়, বিরূপ পরিবেশ, এক রুমের মধ্যে গাদাগাদি থাকা, কাজ নেই, সংকট। আবার যখন দেশে ফেরত আসে, তার এই টাকার কোনো হিসাব নাই, সংকট। এই যে তার প্রতি পদে পদে সংকট। আমি বছর 10 আগে একটা প্রথম আমার একটা লিড স্টোরির শিরোনাম হেডলাইন ছিল অবদানের শীর্ষে প্রাপ্তিতে শূন্য। যেই মানুষগুলো এত দিচ্ছে দেশকে, সেই মানুষগুলোকে আসলে আমরা যে মর্যাদাও দেওয়া দরকার। কথায় কথা আমরা আজকাল হয়তো বলি যে তারা রেমিটেন্স দেয়, কিন্তু সে কি দূতাবাসে গেলে কাঙ্ক্ষিত সেবাটা পায়? সে কি পাসপোর্ট করতে গেলে কাঙ্ক্ষিত সেবাটা পায়? আমি প্রায়ই বলি আমাদের আজকের বাংলাদেশের অর্থনীতির ভিত 3 শ্রেণীর মানুষ। আমি বলি EFG তত্ত্ব। দিয়ে বলি আমি প্রবাসী শ্রমিক বা এক্সপার্টেড ওয়ার্কার্স। F দিয়ে বলি ফার্মার্স বা কৃষক। G দিয়ে বলি গার্মেন্টস ওয়ার্কার। এই কৃষকের সন্তান
প্রবাসী শ্রমিক, তার কন্যা গার্মেন্টস ওয়ার্কার, তারা এই রাষ্ট্রের ভিত্তি। কিন্তু এই তিনজন মানুষকে আপনি আজকে বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্যাডার, নানান দপ্তর, তাদের যতটুকু প্রভাব দেখবেন, এই প্রবাসীর কি আসলে আছে? আপনি কয়েকদিন আগে এই জুলাই আগস্টের আন্দোলনে কিন্তু আমাদের প্রবাসীদের দারুণ অবদান ছিল, বা মুক্তিযুদ্ধে বলেন, ইউকেতে বলেন, সারা পৃথিবীতে বলেন, যে এই যে প্রবাসীদের অবদান, দেশের যে সংকট, আপনি এই যে জুলাই আগস্টে যারা ফিরেছে সৌদি আরব থেকে, মনে হয় আপনি আমাকে একজন দুঃখ করে বলছিলেন যে আমরা কেউ যে আমাদের সঙ্গে দেখা করবে সেই সময়টা পাচ্ছি না। তো এই জন্য আমি বলি যে এই মানুষগুলোর কোনো একটা সংকটেরকে আমরা সমাধান করেছি। আমি প্রায় বলি যে দেখেন, একজন ভারতীয়র সাথে কিন্তু মালয়েশিয়া খারাপ বিহেভ করার সুযোগ পায় না, সাহস পায় না, সৌদি আরবে পায় না, কিন্তু বাংলাদেশিদেরকে মারধর করে, টর্চার করে। কেন? শেষ করে এই কথাটা বলে, আমি যদি আমার নাগরিককে যথাযোগ্য সম্মান না দিই, পৃথিবীর কেউ দেবে না। আর আমি যদি আমার প্রবাসীদেরকে ঘরে, বাইরে, এয়ারপোর্টে, দূতাবাসে মর্যাদাটা দেই, তাহলে সারা পৃথিবী তাকে সম্মান দেবে। কাজে এই কথাটা বলে শেষ করি, তাদের অবদান নিয়ে কোনো সমস্যা, তাদের অন্য যে কোনো থাকে, রেডিমেড গার্মেন্টস বলেন, অন্য যে কারো থাকে, তাদের যে অবদান, আরএমজি সেক্টর নেতাদের যে প্রভাব, এমপি থেকে মন্ত্রীতে আরম্ভ করে, এই মানুষগুলো যেহেতু বিদেশে থাকে, তাদের ভোটাধিকারটাও যেহেতু নেই 1 কোটি বেশি মানুষের, তাদের ভয়েস বা কথা কোথাও আমরা দেখি না, তাদেরকে যথাযোগ্য সম্মান আমরা দেই না, দেওয়া উচিত। অবদানের কথা রোজ বলা উচিত আমাদের। আচ্ছা, আমি একটু শুনতে চাই বীর মুক্তিযোদ্ধা, আপনারা বাইরা, এটি অনেক রকমের সমস্যা, অনেক রকমের অভিযোগ অনেকের কাছ থেকে আসে। আমি যে আলোচনা শুরু করছিলেন, শরীফুল হাসান যেটি বলছিলেন যে মন্দা চলছিল, কোভিড চলছিল, কিন্তু আঁচ লাগতে দেয় নাই বাংলাদেশের গায়ে যারা, তারা হচ্ছে আমাদের প্রবাসীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কথাও বলা হয় যে যেই পরিমাণ মানুষ, যে পরিমাণ প্রবাসীরা থাকে দেশের বাইরে, সেটি অন্য অনেক দেশের তুলনায় অনেক বেশি, কিন্তু রিটার্নটা কম আসে। এটিও কি সত্যি কিনা? এর কারণটা কি? ওয়েল, এটা কান্ট্রি টু কান্ট্রিতে এটা ভেরি করে। রেমিটেন্স কম আসছে এটা ঠিক বলাটা মুশকিল হবে, কারণ আমার এই তো আপনার তথ্য অনুযায়ী তো আমার অক্টোবরের যে স্টেটমেন্ট সেটা হচ্ছে 22 বিলিয়ন। না, অন্য দেশের তুলনায়, অন্য দেশের তুলনায় এখন অন্য দেশের তুলনায় এটার জন্য প্রথম কথা হচ্ছে দক্ষ কর্মী আমরা পাঠাতে পারছি কিনা। জি, আপনি আজকে দেখেন সমস্ত ইউরোপ মার্কেটটা অকুপাই করে রাখছে ইন্ডিয়া এবং অন্যান্য দেশের তারা সুবিধা পাচ্ছে। সুতরাং আমরা ইউরোপে আমাদের যে বর্তমান যে মার্কেটে যাওয়ার একটা সুযোগ আছে, সেটাতে আমরা ততটুকু আমার মনে হয় 0.1% আমরা কম্পারেটিভলি তাদের তুলনায় আমরা লোক পাঠাতে পারি। এটার কারণ হচ্ছে কি, ইন্ডিয়াতে আমাদের ম্যাক্সিমাম ইউরোপিয়ান এম্বাসিগুলো হচ্ছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া ভিসা বন্ধ এবং আগেও দিত না আমাদের ভিসাগুলো, এবং সেখান থেকে ভিসা অবটেন করতে হয়। সুতরাং আমরা সেই সুযোগগুলো পাইনি, যেটা ইন্ডিয়াতে ওদের দেশের শ্রমিকেরা ওখানে থেকে ভিসা অবটেন করতে পারে, নেপাল পারে, অন্যান্য শ্রীলঙ্কা পারে, ওখানে কনসার্ন এম্বাসি আছে। এটা একটা যেরকম আছে। আর তুলনামূলকভাবে আমরা দক্ষ শ্রমিক তাদের মতো করেও আমরা ঠিক পাঠাতে পারি না, কারণ দক্ষ শ্রমিকের ওয়েজেস অনেক বেশি। এইটা একটা বিষয় আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। না, সেটা করা যায় নাই কেন? আপনারা যেহেতু রিয়েল টাইম এদেরকে নিয়েই কাজ করেন, আর আরেকটা যে হ্যাঁ, আপনারা যেহেতু এদেরকে নিয়েই কাজ করেন, জি, সেটা করা যায় নাই কেন? প্রথমত একটা জিনিস কি জানেন, আমাদের কর্মীরা, আমাদের যে দেশের একটা ট্রেন্ড যেটা হচ্ছে কি, আপনার বছরে আপনি 24 লক্ষ শিক্ষিত যুবক আমাদের জব মার্কেটে ইন করে। আপনার এই যে ভার্সিটি থেকে বের হয়ে বা কলেজ থেকে বের হয়ে তারা যখন করে জব লেস হয়ে যায়, তাদেরকে আবার নতুন করে আপনি ট্রেনিং দিয়ে তাদেরকে বিদেশে পাঠাবেন, কিংবা আপনি সার্ভিস সেক্টরে কোনো ট্রেনিং দিয়ে, হোটেল রেস্টুরেন্ট বেস ট্রেনিং দিয়ে তাদের ওই মানসিকতা নাই। শর্ট কুইকলি তারা কিভাবে যেতে পারে, আপনি তাদের থেকে যদি কষ্ট কোনো না নিয়েও তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠানোর চিন্তা করেন, যে আপনি আজকে যে টেকনিক্যাল যুগটা চলে আসছে, আপনি এই যে ওয়েল্ডিং প্রচুর ডিমান্ড, 6G ওয়েল্ডিং, টিক ওয়েল্ডিং, এগুলো যদি আপনি তাদেরকে ট্রেনিং দিতে চান, সার্ভিস সেক্টরে আপনি তাদেরকে ট্রেনিং দিতে চান, তারা শর্ট এটাতে তারা যেভাবে হোক আগ্রহী কম। সুতরাং এখন কিন্তু আস্তে আস্তে এটা যাচ্ছে, কিন্তু আমাদের যেভাবে যাওয়া দরকার ছিল, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমি ওইভাবে ওই ট্রেন্ডটা থেকে নিয়ে যেতে পারি, যে দক্ষতার বিকল্প নাই, তাহলে কিন্তু আমি এই দক্ষ জনশক্তি করতে পারবো। দক্ষ জনশক্তি শুধু আমাদের আভ্যন্তরীণ বাজারে চাহিদা নয়, বৈদেশিক বাজারে চাহিদা তো আছেই, আমাদের আভ্যন্তরীণ বাজারও চাহিদা প্রচুর। সুতরাং আমি যতক্ষণ এই নেশনটাকে দক্ষ নেশনে তৈরি করতে না পারবো, আমি কিন্তু আমার সমৃদ্ধি তো তত বেশি বাড়বে না। এটা কিন্তু আমার সবচেয়ে আজকে চিন্তা করতে হবে। এইটি নিয়ে আজকে একটা ফিলিপাইনের একটা ওয়ার্কার, জেনারেল ওয়ার্কার, এখানে যদি তাকে পাঠান, সেই জেনারেল ওয়ার্কারটা তার ওয়েজেসটা বেশি হওয়ার কারণটা কি জানেন?
একটা সে তাকে মাস্টার ওয়ার্কার বলা হয়। একটা ফিলিপাইন ওয়ার্কার, সে কিছু প্লাম্বিং জানে সামান্য, সে সামান্য ইলেকট্রিকের কাজ জানে, সে সামান্য স্ক্যাফোল্ডিংয়ের কাজ জানে, তারপর তো কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ তো আছেই তার, মানে একটা লেবারেরও একটা ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের শ্রমিক এবং ইন্ডিয়ান শ্রমিকেরও একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে। এই যে সার্বিক ব্যবস্থাটা, এই বিষয়গুলোতে এই জন্য কম্পারেটিভলি তাদের ওয়েজটা আমাদের থেকে একটু বেটার হয়। এই জায়গা এই প্রশ্নও থাকে যে তাহলে সরকারও কি এদের প্রতি গুরুত্ব একেবারেই দেয় না বা দেওয়ার প্রয়োজন মনে করে না? আমি এটি নিয়ে আসবো আপনার কাছে আবার। আমি ডক্টর জালাল, আপনার অভিজ্ঞতা শুনি। যেই পরিমাণ অবদান আমাদের প্রবাসীদের এই বাংলাদেশের প্রতি, বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার বলেন, এই বাংলাদেশের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর যে টেন্ডেন্সি আমাদের প্রবাসীরা দেখায় বা থাকে বা চলমান, সেই তুলনায় তাদেরকে আসলে এই অবহেলার চোখে দেখে কি না সরকার? ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি প্রবাসী মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব, এই মুহূর্তে মোজাম্বিকে আমাদের বাংলাদেশি যারা প্রবাসীরা আছে তাদের ব্যবসাতে সমানে লুটপাট হচ্ছে এবং তারা কোনো সহযোগিতা পাচ্ছে না। কারণ এমবেসি, বাংলাদেশের এমবেসি আগে সাউথ আফ্রিকাতে ছিল, এখানে বোধহয় অন্য জায়গায় সরিয়েছে। কাজে এই মুহূর্তে আমাদের এই ভাইগুলো যাদের ব্যবসাতে অ্যাটাক হচ্ছে এবং লাইফে এখন রিস্ক হচ্ছে, কারণ এখানে রায়াত চলতেছে সব কিছু, তা এদেরকে উদ্ধার করার ইমিডিয়েটলি ব্যবস্থা করতে হবে, যে ওখানে নজর দিতে হবে। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি প্রবাসী মোজাম্বিক দেশটাতে এখন যথেষ্ট লুটপাট চলতেছে, কেউ মারা যায় নাই কিন্তু তাদের যা কিছু আছে সব কিছু নিয়ে যাচ্ছে। তো এটাকে ইমিডিয়েটলি নজর দেওয়া উচিত। দ্বিতীয়ত আসেন আপনার প্রশ্নটা যে আমরা এনাফ করেছি কি না, বলবো যে না, চেষ্টা আছে, কিন্তু হয়তো আমাদের সেই ক্যাপাসিটি, স্ট্রাকচার সেভাবে করে ডেভেলপ হয় না। ইচ্ছা আছে, যার যে আমলার ইচ্ছা আছে ওটা দেখা যাচ্ছে যে সে কয়েকদিন থাকতেছে, তারপর তাকে মৎস্য মন্ত্রণালয় দিয়ে যাচ্ছে। তা যারা এনজিও যারা আছেন, ডোনার আছেন, তাদেরকে যেভাবে তৈরি করে যে আপনার মাইগ্রেন্ট সেক্টরকে কীভাবে দেখতে হবে, ওই ট্রেন আপ করার পরে ওই আমলা আর থাকে না, তখন আরেক দিকে চলে যায়, তো নতুন করে আবার তৈরি করতে হয়। তো এখানে কিছু স্ট্রাকচারাল প্রবলেম আছে, সেভাবে দেখা যায় না। বা মাইগ্রেশন সেক্টরটাকে আপনার যদি দেখতে হয় সেভাবে গভীরে, তাদের কোনো ভয়েস নাই, পাওয়ারফুল কোনো ভয়েস নাই। একটা বিজিএমই যেভাবে করে হাক ডাক দিলে 5-6 হাজার কোটি টাকা যেভাবে নিয়ে নিতে পারে সরকার থেকে, মাইগ্রেন্ট ওয়ার্কারদের তাদের কোনো ভয়েস আছে কিনা, দ্যাট ইজ এ কোশ্চেন। আপনি যতক্ষণ পর্যন্ত তাদের ভিতর থেকে ভয়েস তৈরি না করতে পারেন, তাদের সংগঠন যদি না তৈরি করতে পারবেন, তারা যদি হুক্কা হুয়ার মতো আওয়াজ না দিতে পারে, তাহলে কিন্তু সরকার কিন্তু ওই জায়গায় কিছু কাজ করবে না। এটা গেল একটা পয়েন্ট। কারণটা হচ্ছে, একটা হইতে পারে যে যদি ভোটার রাইটটা যদি আমরা দিয়ে দেই, তখন যে পলিটিক্যাল পার্টিগুলো আসবে তখন তাদেরকে তেল মারতে যাবে, তখন হয়তো এই ফাঁকে তারা কিছু জিনিস আদায় করতে পারবে, মানে মাইগ্রেন্ট ওয়ার্কার আমরা কী করেছি, তখন একটা সেক্টর আইডিয়া হবে। বাট আমরা দেখি এটা তো একটা ফিউচার। যে জিনিসটা আমাদের এখন এই মুহূর্তে নাই, আমাদের অনেকেই কাজ করছেন, যেমন মনে করেন বর্তমান যে প্রবাসী উপদেষ্টা, উনি এয়ারপোর্টকে গুছিয়েছেন, মাইগ্রেন্ট ওয়ার্কাররা একটা ট্রাস্ট ফিল করছে, সম্মান বোধ করছে যে আমাদের জন্য কেউ ভাবছে। ওনারাও চেষ্টা করছেন সাইকোসোশ্যাল কাউন্সেলিং, হোটেল প্রোভাইড করা, সব কিছু দিচ্ছে। কিন্তু আমাকে ভাবতে হবে আমি মনিটারি কি সাপোর্টটা দিচ্ছি, মানে আর্থিক, কারণ একটা মাইগ্রেন্ট এত টাকা খরচ করে যাচ্ছে, তার আমি আর্থিক সহযোগিতা দিতে পারছি কিনা। আমি রিসেন্টলি আরএনজি সেক্টর নিয়ে কাজ করছি, আমি একটা ফ্যাক্টরিতে যাচ্ছি, একটা প্রশ্ন করছি যে কোন ফ্যাক্টরিটা ভালো, সবার এক ডায়লগ, আমার ফ্যাক্টরি মাসের শেষে বেতনটা দিতে পারছে। তাহলে তার কাছে কিন্তু টাকাটা ইম্পর্টেন্ট, ওদিকে যে তার যে ম্যাটার্নিটি লিভ ওগুলো দেখলাম যে কোনো এগুলো মাথা ব্যথা নাই, তার মানে টাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন এই মাইগ্রেন্ট ওয়ার্কার সে যখন ফেরত আসে, তাই না, আমি তাকে কি পরিমাণ মনিটারি সাপোর্টটা দিচ্ছি। যেন একটা উদাহরণ দিই, যে ফেনীতে যে আপনার যে বন্যাটা হলো, এই ফেনীটা হচ্ছে আপনার যত লাইভ স্টক, পোলট্রি ফার্মের জন্য বিখ্যাত ছিল, এগুলো সব হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ইনভেস্টমেন্ট। আমরা কি তাদের জন্য কোনো, যদি তাদের লোন থাকে, এই পরিবারগুলোর লোন মুক্ত করানোর ব্যবস্থা করেছি, অর্থাৎ নতুন করে লোন দিয়েছি। আমার বাসায় একজন কেয়ারটেকার আসছে, তার না হলেও আপনার 10-12 বিঘা জমি আছে, কিন্তু সে এখন কেয়ারটেকার হয়েছে 1 মাস হলো। কেন বলছে যে আমার এখানে কিচ্ছু নাই, এখনও পানিতে আছে, আমি কোনো চাষবাস করতে চাই, বাধ্য হয়ে আপনার এখানে কেয়ারটেকার, অথচ 10 থেকে 20 বিঘা জমি আছে তার, আমাকে এটা বললো। তার মানে কি, এই পরিবারটা কিন্তু মাইগ্রেন্ট পরিবার। এখন তার অ্যাক্সেস অফ বাংলাদেশে কি হচ্ছে, লিকুইড মাইগ্রেন্টটা কেন যাচ্ছে, আপনি যদি হিসাব করেন, গ্রাম অঞ্চলে ক্যাশ মানির অভাব, তাদের ক্যাশ মানি নাই, কারণ ওইখানে ব্যাংক নাই, ওইখানে মাইক্রো ক্রেডিট অল্প পয়সা দেয়, এই কারণেই কিন্তু মাইগ্রেশনের মূল কারণ। আরও অনেক থিওরি আছে, কিন্তু মূলত হচ্ছে টাকা। তা মাইগ্রেন্ট ওয়ার্কার আমরা চিন্তা করি যে আমরা কি তাদেরকে সাইকোসোশ্যাল কাউন্সেলিং দরকার আছে, কিন্তু তার মনিটারি সাপোর্টটা কোথায়? আমি কিন্তু তার কিন্তু মনিটারি সাপোর্টটা কিন্তু দিচ্ছি না। আর আমি একটু উল্লেখ করতে চাচ্ছি যে আমাদের ইয়াবাই যেটা বলছেন যে স্কিল ওয়ার্কারের, আমাদের কিন্তু একটা 2টা জিনিস ভাবতে হবে। একটা পয়েন্ট হচ্ছে যে আপনার সৌদি আরবে কিন্তু আপনার নতুন করে কিন্তু লোক শুরু করছে যে ওয়ার্ল্ড কাপ শুরুর জন্য।
হ্যাঁ 34 হ্যাঁ আমাদের অনেক লোক এখন যাবে, দের ইজ নো ডাউট। আমি হিসাব করতেছি হচ্ছে সামনের বছর 15-20 লাখ যেতে পারে, যেভাবে করে 15-20 ভিসা দিচ্ছে। লাখ? হ্যাঁ যাবে, হ্যাঁ, যে এটা প্রতি বছর 25 10 লাখ শুরু হবে। 10 লাখ থেকে শুরু এমনিই যাবে। যাচ্ছে বছরে। এখন এই ওয়ার্ল্ড কাপের জন্য 2034 পর্যন্ত আমার মিনিমাম 15-20 লাখ যাবে। এখন যখন এগুলো সব হচ্ছে আনস্কিল ওয়ার্কার হবে, যখন আনস্কিল ওয়ার্কার যখন ফ্লো থাকবে তখন স্কিল ওয়ার্কারের যে তৈরি যে মডেল ওটা ডাউন হবে, কারণ তখন প্রেশার ক্রিয়েট হবে, অমুক বাড়ির লোক চলে যাচ্ছে, তুই এখন তোর কিসের স্কিল ওয়ার্কার দরকার, তুই তাড়াতাড়ি যা। এগুলো কিন্তু ভাবতে হবে। আবার আমরা যে সবাইকে চিন্তা করছি সবাইকে পাঠাই দিব বিদেশে, আমার দেশের লোকের অভাব আছে। আপনি ইন্ডিয়া বাংলাদেশ থেকে $5 থেকে 6 বিলিয়ন তাদের দেশের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী আমার এখান থেকে রেমিটেন্স চলে যাচ্ছে। আমি তো $21 বিলিয়ন নিয়েছি, আমি চায়নার থেকে আমার চায়নারা নিয়ে যাচ্ছে, শ্রীলঙ্কানরা নিয়ে যাচ্ছে। তাহলে কি আমি স্কিল ওয়ার্কার কি আমার যেখানে লোকের দরকার, আমার এগুলো ভাবতে হবে ভাই, মানে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে যে আপনি আমার $20 বিলিয়ন পাচ্ছে, আর হচ্ছে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে $7-8 বিলিয়ন, শ্রীলঙ্কানরা নিয়ে যাচ্ছে, না, চাইনিজরা সেক্ষেত্রে নিয়ে আপনি যাচ্ছে। সৌদি আরবের কথা বললেন। আমি কয়েকদিন আগে নেপাল থেকে ঘুরে আসলাম, সেখানে এক লোক বাংলাদেশি এক লোকের সাথে দেখা। উনি বাংলাদেশি, ওই লোক উনি থাকেন হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশে, কুয়েতে। উনি ওইখান থেকে লোক নিতে আসছেন এবং ওনার খরচ, ওনার বাজেট হচ্ছে $1 লাখ ইয়ে দিয়ে, মানে সমস্ত খরচ মিলাই উনি নিয়ে যাবেন। এখন বাংলাদেশ, উনি বলছেন যখন আমি বাংলাদেশ থেকে নিতে যাব লোক, তখন আমার লাগতেছে 10-12 লাখ টাকা, সময় লাগতেছে 3 মাসের বেশি। আর আমি যখন এখান থেকে নিব সব মিলাই আমাদের দিন দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে 20 দিন, এবং টাকা হচ্ছে 1 লাখ। তো আমি কেন বাংলাদেশ থেকে আমার মালিককে আমি রাজি করতে পারবো? আমরা একটু এই যে সৌদি আরবের কথা বললেন, বিভিন্ন ইস্যু আসলো, আমরা বিরতির পর এই আলোচনায় ফিরে আশা করি এই আলোচনায় আপনাদেরকে সঙ্গে পাবো। প্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক, আপনাদের সাথে ফারাবি হাফিজ। আমরা আজকে আলোচনা করছিলাম অভিবাসী কর্মী অবদানের শীর্ষে প্রাপ্তি আসলে কি। আমরা এই বিষয়টি নিয়ে একটু আনকমন বিষয়, আজকের সাথে যথেষ্ট মিল নাই, কিন্তু 3জন ভালো গেস্ট পেয়ে গেছি দেখে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি আজকে। আমরা বিরতির আগে এই প্রশ্নটা ছিল জনাব আলী হায়দার চৌধুরী আপনার কাছে, যে সবচাইতে বড় অভিযোগ যে বাংলাদেশ থেকে যেই ধরনের কর্মী যায়, যে লেভেলের কর্মী যায়, তাদের যে খরচ, সেটি আমাদের পাশের দেশ নেপাল থেকে 3 গুণ অন্তত। দক্ষিণ এশিয়ার মনে হয় সবচাইতে বেশি খরচ করতে হয় বাংলাদেশি ওয়ার্কার লেভেলের একটা মানুষের বিদেশে যাইতে। সেটা কেন? আমি এটার একটা প্রাথমিক তথ্য আপনাকে দিতে চাই। আমি নেপাল, শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়া যদি এদের সাথে কম্পেয়ার করি, আমাদের কর্মীদের একটা পাসপোর্ট করতে কত টাকা লাগে, সেটা কি ইন্ডিয়া কিংবা নেপাল কিংবা শ্রীলঙ্কা এদের লাগে? আমাদের 15 থেকে 20 হাজার টাকা একটা পাসপোর্ট করতে লাগে, একটা সাধারণ কর্মীরা দালাল ধরে সে পাসপোর্ট করতে হয়। আমাদের দেশে একটা কর্মী বিদেশ যেতে মেডিকেল করতে গিয়ে তাকে 2-3 বার করে মেডিকেল ফেল করানোর ঘুষ দেওয়ার পরে তারপর তার মেডিকেল ফিট সার্টিফিকেট দেওয়া হয়। তার মানে এই টাকাগুলো তাকে খরচ করতে হয়। আমাদের দেশে পুলিশ ক্লিয়ারেন্স, একটা লোকের পাসপোর্ট আছে, পাসপোর্ট করতে গিয়ে তাকে ডেফিনেটলি পুলিশ ক্লিয়ারেন্স আর তাকে পাসপোর্ট ইস্যু করে নাই। আমরা এটা মন্ত্রণালয়ে অনেকবার বলেছি, কনসার্ন এমবেসিগুলোকে অনেকবার বলেছি যে তার পাসপোর্ট আসে, তাকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে তাকে পাসপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু আননেসেসারি আবার তাকে ভিসা অবটেন করার সময় তাকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়। গ্রামের এই প্রান্তিক জনগোষ্ঠী সেই যখন লোকাল থানায় গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে তাকে 15 থেকে 20 হাজার টাকা খরচ নিতে হয়। আরেকটা সবচেয়ে বড় জিনিস কি জানেন? আপনি ঢাকা টু রিয়াদ, নেপাল থেকে টিকিট ফেয়ার বাংলাদেশি কারেন্সিতে আপনি $300, $400, ম্যাক্সিমাম $300 থেকে $400, $300, $350 ধরেন। কলকাতা থেকে একই ফেয়ার, বাংলাদেশ থেকে সেটা $600 হয়। বাংলাদেশে কখনো কখনো এটা $1000 হয়। কেন? কোনো কারণ নাই। কারণ নাই, এই কারণ যে তো নিশ্চয়ই ইয়ার আছে। সময় আমরা এগুলো নিয়ে প্রতিবাদ করছি, পত্রপত্রিকা হেডলাইন না, আসছে, কারণ তো কোনো না কোনো আছে। ওই এয়ারলাইন্সের সিন্ডিকেট, টিকিটিংয়ের সিন্ডিকেট, ট্রাভেল এজেন্সিগুলোর সিন্ডিকেট। না, সিন্ডিকেটের সবচেয়ে বড় অভিযোগ মানে যারা এই ধরনের রিক্রুটিং এজেন্সি তাদের বিরুদ্ধে থাকে। না, টিকিটিং এর একটা সিন্ডিকেট আছে, টিকিটিং এর সিন্ডিকেট আছে, এয়ারলাইন্সের একটা সিন্ডিকেশন আছে। যখন আপনার এই যে ইয়ের সময় $1 লাখ হয়ে গেল, তখন আমরা এটা বললাম যে এটা ইয়ার বাইরে। আপনি যেখানে 30,000 টাকা টিকিট, সেখানে টিকিটের প্রাইস আপনি না হয় ক্রাইসিস সময় 10,000 টাকা বাড়তে পারে, 5,000 টাকা বাড়তে পারে, সেটা $1 লাখ হতে পারে না। তখন কনসার্ন মন্ত্রণালয় আমাদেরকে জানালো এটা ফরেন এয়ারলাইন্সগুলো তাদের ইয়েটা বাড়াই দিয়েছে, সুতরাং আমরা কম্পিটিশনে তাদের সাথে থাকতে হবে। আপনি পরোক্ষভাবে কি হয় জানেন, এই যে যখন টিকিটের প্রাইসটা বাড়াই দেন, আলটিমেটলি ফরেন এয়ারলাইন্স এবং ফরেন কারেন্সিগুলো চলে যাচ্ছে। কিভাবে?
টোটাল মোবিলাইজেশনের 10% আমাদের বাংলাদেশ ন্যাশনাল ক্যারিয়ার যেটা আছে বাংলাদেশ বিমান ক্যারি করতে পারে, আর টোটাল 90% প্যাসেঞ্জার ক্যারি করে ফরেন এয়ারলাইন্স, যতগুলো আমাদের এই রুটে আছে, মিডল ইস্ট বেস যতগুলো রুট আছে ফরেন এয়ারলাইন্স। তাহলে ফরেন এয়ারলাইন্সে যদি 90% প্যাসেঞ্জার ক্যারি করে, আলটিমেট ফরেন কারেন্সিতে তো চলে যাচ্ছে। তো এই যে এত কস্ট, আচ্ছা একটা বিদেশে যাওয়ার জন্য ট্রাভেল ট্যাক্স দিতে হয়। ট্রাভেলার তো আমি আপনি সবাই, প্যাসেঞ্জার কি কোনোদিন শ্রমিক কি ট্রাভেলার? এই ট্রাভেল ট্যাক্সটাও টিকিট করার সময় সাথে কেটে নেয় ট্রাভেল ট্যাক্সটা একটা শ্রমিকের। এটা পৃথিবীর কোনো দেশে নাই। প্রত্যেক দেশে লেবার ফেয়ার আছে, বাংলাদেশে লেবার ফেয়ার নাই। আপনি এই যাত্রা শুরু থেকেই তো আপনার এই কস্টগুলো সরকার এগুলোকে তো আরো বিবেচনা করতে পারে। না, এই আমি শরীফ ভাইয়ের কাছ থেকে জানি আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে এটি কাজ করছেন, ব্রাকে এটি নিয়ে কাজ করছে, আপনাদের ফাইন্ডিংস কি? এগুলো কারা করে? মানে ট্রাভেল করে যারা, যে ঘুরে বেড়ায়, যে ঘুরতে যায়, তার ট্রাভেল ট্যাক্স হবে না, ঠিক আছে। হায়দার ভাই যে কারণগুলো বললেন তার পাশাপাশি কিন্তু এই হায়দার ভাই বলেন না যে রিক্রুটিং এজেন্সি বা মিডলম্যান তারাও কিন্তু একটা বড় ফি নেয়। সেটা আছে, সেটা বাংলাদেশ ডেফিনেটলি থেকে আছে। বিদেশ যাওয়ার খরচটা সবচেয়ে বেশি হওয়ার কারণটা কিন্তু একটা বড় কারণ। Both ধরেন ended- টাঙ্গাইল থেকে যে লোকটা বিদেশ যাবে তাকে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমাদের সরকারের বা রিক্রুটিং এজেন্সির সমস্ত অফিসগুলো বসে আছে ফকিরাপুল, পল্টন বা গুলশানে। এখন টাঙ্গাইলের যে লোকটা যাবে ওর সাথে কানেকশনটা করায় দেয় রিক্রুটিং এজেন্সি, সরাসরি কানেকশন না। এইখানে গ্রামের একজন দালাল, শহরে একজন দালাল, এই যে ধাপে ধাপে দালাল। আবার সৌদি আরব থেকে যে ডিমান্ডটা রিক্রুটিং এজেন্সিগুলো আনছে সেটাও কিন্তু ওই ডিমান্ড ভিসা কেনা বেচা হচ্ছে। মূলত মাইগ্রেশন কস্টটা আমাদের বেশি হচ্ছে সেইটার কারণে। তার পাশাপাশি আপনি যেটা বললেন, বাংলাদেশ থেকে হজে যান, খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। বাংলাদেশ থেকে টিকিট করতে যান আপনি, যেটা হায়দার ভাই বললেন সত্যি, কারণ এখানে প্রত্যেকেই চায়। আপনি বাংলাদেশের যে কোনো একটা বেড়াতে যান, কক্সবাজার বা হোটেলের যেই টাকার খরচ আপনাকে দিতে হয়, আপনি পৃথিবীর যে কোনো দেশে যান আপনি এর চেয়ে অনেক কম টাকাতে সবচেয়ে ভালো। তো আমাদের সমস্ত জায়গা হচ্ছে সবাই এখানে ব্যবসা করতে চায়, প্রত্যেকের সিন্ডিকেট এখানে আছে। ওই ব্যবসায়ীদের এবং গভর্নেন্সের ঘাটতির কারণে এখন সেই কারণে এখন আপনি সমাধানগুলো কী করেন? এখন আপনি যে বিদেশে কর্মী যাবে তারা তো আপনি 5 বছর পর পাসপোর্ট রিনিউ করার জন্য আনতে গিয়েও ধোকেন। আপনি তার তো প্রতি এত ভিসা শেষ হয়ে যায় না যে তার পাসপোর্ট আবার চেঞ্জ করতে হবে। আপনি তাকে 10 বছর বা 20 বছর মেয়াদে একটা বিশেষ পাসপোর্ট দিয়ে দেন যে আমার প্রবাসী যারা কর্মী তাদেরকে এই সিরিয়ালের একটা পাসপোর্ট আমরা দিলাম, এইটা আগামী 15-20 বছর তার এই পাসপোর্ট থাকবে, তার জন্য আমি এই ফিটা নিলাম। আপনি বিমানকেই তো বলেন যে আমার বিমান তো রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন, যে আমার যে কোনো বিদেশে যে চাকরি নিয়ে কর্মী যাবে বিএমএটে, স্মার্টনাটে, তার জন্য আমি কথার কথা এমনি ফি 80-90 যেটা, তাকে আমি কথার কথা 60,000 টাকা একটা স্পেশাল ফেয়ার দিব। আপনি যখন তাকে 60,000 টাকা এই ফিটা দিবেন, অন্য এয়ারলাইন্সগুলো কিন্তু কম্পিটিশনে পড়ে যাবে। আপনি দেখেন 1 কোটি লোক আপনার দেশের বাইরে, পৃথিবীর বহু দেশ মিলে, ইউরোপের অনেকগুলো দেশ মিলে 1 কোটি লোক নাই। আপনার 75 লাখ লোক মধ্যপ্রাচ্যে। আপনার তো তাহলে মধ্যপ্রাচ্যে যদি আপনার দিনে 7টা-8টা করে ফ্লাইটই আপনার চালানোর কথা, আমার কর্মী দিয়ে পৃথিবীর সব দেশের এয়ারলাইন্স লাভ করে, আর আমার, আপনি শুনবেন আমার বিমান লস। আপনি আমার দেশের 17 কোটি লোক, আমার রেল প্রতি বছর লস করে, লোকের টিকিট পায় না। এই প্রত্যেকটা জায়গায় যে আমাদের গুড গভর্নেন্সের যে ঘাটতিটা আছে, আপনি বিদেশ যাওয়ারও যে আমি শুরুতেই বলেছি, একজন মানুষ যখন ঠিক করে বিদেশ যাবে, তার পাসপোর্ট, মেডিকেল, টিকিট, প্রত্যেকটা ধাপে ধাপে তার ভোগান্তি এবং কস্ট সেটা বাড়তেই থাকে। আর আমরা যে আলোচনাটা করছিলাম, সে কি পায়? একজন বিদেশ যখন থাকে সেই মানুষটা কিন্তু, তাকে তো রিকগনিশন আমরা দেই না, তার জন্য ওয়েলফেয়ার কোনো কিছু আমাদের নেই আনটিল সে মারা গেলে আপনি 3 লাখ টাকা পাবে। আর মারা গেলে যে সে 3 লাখ টাকা তার পরিবার পায়, এই টাকাটাও কিন্তু রাষ্ট্রের টাকা না। এই টাকাটাও সে যাওয়ার সময় যে কল্যাণ ফি হিসেবে যে টাকাটা দিয়ে গেছিলো 3,500, সেটা জমতে জমতে একটা বড় অঙ্কের টাকা হচ্ছে, সে এখান থেকে দেয়। তো তাহলে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যে এই মন্ত্রণালয় $24 বিলিয়ন যার মাধ্যমে আসছে, সেই মন্ত্রণালয়ের বাজেট হচ্ছে সরকারের 55টা মন্ত্রণালয় হিসাব করলে 52, 53, 54 নম্বর মন্ত্রণালয়, তার বাজেট 0.5% না। তা আপনি প্রবাসীর জন্য দিচ্ছেনটা কি? ভোগান্তি ছাড়া আর কি দিচ্ছেন? সেজন্যই বলছি অবদানের শীর্ষে তার প্রাপ্তি, কিন্তু আমরা প্রশ্ন করছি, বাট উত্তরটা হচ্ছে প্রাপ্তি শূন্য। তাকে আমরা দেশে, বিদেশে, এয়ারপোর্টে, দূতাবাসে, আপনি পৃথিবীর যে কোনো দূতাবাসে গিয়ে দেখবেন, আমি মালয়েশিয়া সহ, ওরা যে পাসপোর্ট বা যখন করতে সার্ভিস দিতে আসলে যে কমন টয়লেটটা, ওই টয়লেটে আপনি যেতে পারবেন না। সেজন্যই বলছিলাম, আমি একটা ঘটনাটা অনেকবার বলি, মালয়েশিয়ায় বিনা স্বীকৃতি থাকা অবস্থায়, উনি মালয়েশিয়ার হাইকমিশন ছিলেন ইন্ডিয়ানরা অভিযান চালাতে গিয়ে প্রায় 14-15 বছর যে ইন্ডিয়ানের পাসপোর্ট ছুঁড়ে মেরেছে, তুমি তো আনডকুমেন্টেড। ইন্ডিয়ানরা প্রতিবাদ করেছে, তুমি আমার পাসপোর্ট মানে আমার দেশ, তুমি আমার দেশকে অপমান করছো। হাই কমিশনার আসছে ইন্ডিয়াকে, বলেছে তোমাকে ক্ষমা চাইতে হবে।
ভুলেও মালয়েশিয়া আর ইন্ডিয়ানদের ডিস্টার্ব করে না। আর বাংলাদেশিদের ধরে মারে টর্চার করে রতন দেয়। আমরা কিছু বলি, আমি আমার শ্রম বাজারের স্বার্থে আমার লোক মারলেও আমি আওয়াজ করি না। তো আপনি যদি আপনার নাগরিককে সম্মান না দেন, সৌদি আরব কাতার যখন দেখে ও নিজের দূতাবাসের সামনে ও রোদে বৃষ্টিতে ঝড়ের মধ্যে থাকে, ওরে ওইখানে সম্মান দেয় না, তো অন্য কোনো দেশ কেন দিবে? সেই জন্যই সম্মানটা শুরু হয় নিজের দেশ থেকে। আমি যদি আজকে এই বাংলাদেশিদের প্রবাসীদের সম্মান দেন, আমাদের কথায় কথায় কাগজে কলমে আমরা বলি আমরা এই করছি, তারা আমাদের হিরো, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করেন, আপনি একজন প্রবাসীকে জিজ্ঞেস করেন তার জীবনে সে আসলে দূতাবাসে বিমানবন্দরে সে ঠিক মানুষের মতো আচরণ করে কিনা, পায় কিনা কাঙ্ক্ষিত আচরণ, বেশিরভাগ সে বলবে যে ভাই আমাকে তো মানুষই মনে করে না। আপনি আমাদের নাটক সিনেমা মানুষের কথা দেখবেন, ও প্রবাসীর বউ, ও তো প্রবাসী মানে হচ্ছে কামলা। আপনি এই যে রাষ্ট্রের যে টোনটা দেখবেন, আপনি ও তো চাষাভূষা, কৃষক মানে চাষাভূষা, গার্মেন্টস ওয়ার্কারকে নিয়ে আমরা বাজে কথা বলি, আর ও তো প্রবাসী। এই যে জাতিগতভাবে দেখবেন আমরা তাদেরকে তো সম্মান করি না, তাদের কল্যাণের জন্য সত্যি কথা হচ্ছে রাষ্ট্রের উদ্যোগ নাই বললেই চলে, কাগজে কলমে অনেক বড় কথা বলে। তো আমি মনে করি ফিলিপিন কেন আজকে এত জায়গায়, ফিলিপিন তার এই কর্মীদের সোশ্যাল মিডিয়া কোনো এক জায়গায় কোনো একজন কর্মী কমপ্লেন করুক, আমি আজকে এই জায়গায় সঙ্গে আছি, সঙ্গে সঙ্গে রাষ্ট্র তাকে রেসপন্স ছোট্ট করে জানতে চাই যে আপনি মালয়েশিয়ার কথা বললেন, সেখানে ওই যে গত 31 মের খবর 50,000 কর্মী সেখানে যাওয়ার কথা ছিল, পারে না, শেষ পর্যন্ত তাদের কি হলো? আপনি 18,000 কর্মী, 17,000 সামথিং, এই 18,000 কর্মী 3 দফায় রিক্রুট এজেন্সি গুলো বলা হয়েছে টাকা ফেরত দিতে। এর মধ্যে দুবার সরকার চেঞ্জ হয়ে গেছে, আগের মন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, নতুন আসছে। 3 দফায় তাদের টাইম দেওয়া হয়েছে, তাদের টাকা ফেরত দিবে। এখন মতো রিক্রুট এজেন্সি তাদেরকে দেওয়া হয়নি, করতে পারেনি। এবং এটা শুধু এবারই না, তার আগে 2008 শেষ পর্যন্ত তাদেরই, এবং তাদেরকেই দরে দরে ঘুরতে হয় টাকা দিয়ে, প্রতিবারই এই একই ঘটনা ঘটে। এর আগে 55,000 আমাদের, আপনি 2007-8 কলিং ভিসার সময় সেই একই ঘটনা ঘটেছে। 55,000 প্রতিবারই আপনি দিন এয়ারপোর্টে শেষে গিয়ে ফেরত আসছে, ফ্লাইট ক্যান্সেল, স্টপ করেছে। এবং এই মানুষগুলোর জন্য যদি ফেরত আসার পরে যে তাকে সাপোর্ট দিবেন, আপনি কোনোটাতেই, আমি মনে করি এই রাষ্ট্রের তাদের জন্য আমাদের অনেক কিছু করার আছে, সেটা মুখের কাগজে কলমে না বলে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা অনেক কিছু বাস্তবায়ন করা, সেটা লোক দেখানো না, সত্যি সত্যি সেই জায়গাটায় কি হচ্ছে আমি একটু আসতে চাই। আমি ডক্টর জালাল আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি একটু আগেই বলছিলেন যে আপনারা এটি নিয়ে কাজ করছিলেন, যে বাংলাদেশের নার্সিং ভিসা, বাংলাদেশ থেকে নার্সরা বিদেশে গেলে, জাপান একটা বিরাট শ্রমবাজার, আমেরিকা একটা বিরাট শ্রমবাজার, প্রাইভেট ইউনিভার্সিটিতে ছেলেমেয়েরা ইংলিশে খুব ভালো হয়, দক্ষ হয়, এখান থেকে তো অনেক সুযোগ থাকে, সেইখানে কেন এই জায়গাটা এতদিনে তৈরি হলো না? না, এটা আপনাকে বলি যে একটু স্ট্যাটিস্টিক ডাটা দেয় যে ইউএসএতে আপনার প্রায় 5 লক্ষ লোক প্রতি বছর তাদের নার্সিংয়ে দরকার হয়। জাপানে, ইউরোপে কেয়ার গিভার, আপনি জানেন যে এইসব দেশগুলো আপনার ওল্ড এজের সংখ্যা বেড়ে যাচ্ছে, বা ইউরোপগুলোতে হয়ে যাচ্ছে, তারা 268 মিলিয়ন পিপল ইউরোপে আপনার 2030-এর ভিতরে একদম ওল্ড এজের শেষ পর্যায়ে চলে যাবে তারা, তাদের ওয়ার্কিং এজ পিপল নাই। তো এখন এখানে কিন্তু একটা বিশাল বাজার আমাদের আছে নার্সিং প্লাস কেয়ার গিভার। এখন বিদেশের নার্সিংটাকে ইকুইভ্যালেন্ট এমবিবিএস এর পর্যন্ত দেখে, ইকুইভ্যালেন্ট। এখন ওই ইকুইভ্যালেন্ট যদি আমাকে মিট করতে হয়, তাহলে আমাদের দেশকে কিন্তু এই নার্সিংটাকে ইকুইভ্যালেন্ট হিসেবে এমবিবিএস এর পর্যায়ে নিতে হবে। কিন্তু এইখানে যারা নার্সিংয়ে যারা কাজ আছেন, যারা কমিটি আছেন অথবা ডাক্তার আছে, তারা এই জিনিসটা আমরা প্রায় 20 বছরও বেশি হবে এটা নিয়ে ক্যাম্পেইন করেছি যে ইউনিভার্সিটিগুলোতে, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে নার্সিংটাকে অনার্স মাস্টার্স হিসাবে ইন্ট্রোডিউস করে দেন। আচ্ছা, কিন্তু এটা ইউজিসি বলেন ইচ্ছা সত্ত্বেও, আগে যে এডুকেশন মিনিস্টার যে গভর্নমেন্টে ছিল, কিন্তু একটা প্রেশার গ্রুপে যে ডাক্তারদের কমিউনিটি আর নার্সিংদের কমিটি কারণ তারা দিচ্ছে না, তাদের একটা ধারণা হচ্ছে তার আমাদের চাকরি থাকবে না, ওরা আমাদের ইকুইভ্যালেন্ট হিসেবে নার্সিং হতে, তাহলে আমাদের তো ইয়া থাকবে না। কিন্তু এইটা করাতে যেটা হয়েছে যে আমরা যে ইন্টারন্যাশনাল যে মার্কেটটা, এটা কিন্তু আমরা ধরতে পারছি না। এটা কারা ধরছে? ফিলিপাইনরা। ওই যেটা বললাম না, আমাদের 10 লক্ষ লোক গিয়ে আমরা প্রায় $20 বিলিয়ন পাই, আর ফিলিপিনরা 1 লক্ষ পাঠিয়ে তারা প্রায় গত বছর $32 বিলিয়ন তারা নিয়ে আসছে, বিকজ অফ তার স্কিল ওয়ার্ক, কম লোক এই নার্সিং থেকে তারা টাকাটা কামাচ্ছে। এইটা আমাদেরকে ইমিডিয়েটলি, যেহেতু এই গভর্নমেন্ট কোনো পার্টিকুলার প্রেশার গ্রুপকে, স্টেক হোল্ডারকে রিপ্রেজেন্ট করে না, অর্থাৎ প্রেশার নিতে হবে, তাহলে এটা আমাদের দেশের ইন্টারেস্টে আমাদেরকে এটাকে অবশ্যই ইন্ট্রোডিউস করে দেওয়া উচিত। এবার আমি আসি যে আরো কয়েকটা জিনিস যেটা আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার, এর সাথে আপনি যদি এটা বলেন যে এই গভর্নমেন্টের কাছে সংস্কারের অনেক ধরনের প্রত্যাশা মানুষের, যে এই গভর্নমেন্ট তো একটু অন্যরকম, অন্তর্বর্তী একটা সরকারের সময় যাচ্ছে, অনেক সব জায়গায় সংস্কারের কথা আমরা বলছি, বাংলাদেশে এই মাইগ্রেন্ট ওয়ার্কার যারা, প্রবাসী যারা, তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে আমি জানি না, এবং তাদের ক্ষেত্রে আসলে তারা কি প্রাপ্তির আশায় এখন দিন গুনছে সেটাও জানি না। আপনারা একটু বলবেন কিনা? যে না, এই সংস্কার আমরা একটা আশা করেছিলাম, একটা সংস্কার কমিটি করা হবে, পরে দেখলাম যে শ্বেতপত্রে যেটা করা হয়েছে ওইখানে একটা মাইগ্রেশন ইস্যুটাকে রাখা হয়েছে। কিন্তু আমরা আশা করেছিলাম যে একটা মাইগ্রেশন, মানে
নট অনলি ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, আমাদের গ্লোবালিতে লোকালিতে ইন্টারনাল মাইগ্রেশন হয়। বিশাল আরএনজি সেক্টরে প্রায় আপনার 20 লক্ষের উপরে মহিলা কাজ করে আমাদের, এদেরকে নিয়েও তো আমাদের করা উচিত ছিল। যাই হোক, তো এইটা আমরা করেছিলাম, আশা নাই, কিন্তু আমাদের এখন করার অনেক কিছু আছে, এই সরকারই করতে পারে। যেমন একটা প্রথম যেটা বলি যে আপনার এই যে বিনিয়োগ বোর্ড যে করেছে, খুব একটা স্মার্ট একজনকে কিন্তু এখানে আনা হয়েছে। বিনিয়োগ বোর্ড কি করছে, আপনার বড় বড় কোম্পানিগুলোর সাথে মিটিং করতেছে, কিন্তু আমার যে মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে একটা ফোর্স আছে যারা যে বিনিয়োগ করতে পারে, আমি কিন্তু তাদের সাথে বসতেছি না। হইতে পারে তারা 500 টাকা কামায় অথবা অল্প কামায়, কিন্তু কালেকটিভ ওয়েতে আমি কালেক্ট করে আমি যদি তাদেরকে শেয়ার হোল্ডারে যদি বড় বড় কোম্পানিতে যদি ইনভেস্ট করাতাম, তাহলে কিন্তু তারা কিন্তু টাকাগুলো আনতে, মানে আমার স্কোপ, মানে আমার রেগুলার ওয়েতে আমাকে রেমিটেন্স আনতে হবে। তাহলে মাইগ্রেন্ট ওয়ার্কারদের সাথে এই সেক্টরগুলোকে আপনার কানেকশন করাতে হবে। বিনিয়োগ বোর্ডের কাজ আছে এখানে। নার্সিংয়ের একটা কথা বললাম, বিমা কোথায়, আমার লাইফ ইন্স্যুরেন্স বোধহয় ইন্ট্রোডিউস করেছে। এই যে মাইগ্রেন্ট ফুল প্যাকেজ না, ফুল প্যাকেজ, এই যে লাইফ ইন্স্যুরেন্স, তাদের যে যাচ্ছে তারা তো টাকা দিয়ে যাচ্ছে। আমাদের তো এখানে বিমা ইন্স্যুরেন্স করার কথা ছিল, এটা কোন পর্যায়ে আছে এটা। তাদের পেনশন সিস্টেম কিন্তু তাদের ডেভেলপ করা হয় না, এটা কিন্তু তাদের ডেভেলপ করার কথা ছিল। এগুলো করলে তারা কানেকশন পাবে, রেমিটেন্স তারা লিগ্যাল চ্যানেলে তারা পাঠাবে। তারপর হচ্ছে যে আপনার এই যে সার্ভিসটা দিচ্ছে যে আপনার এয়ারপোর্টে, তাই না, উইচ ইজ গুড, যে তাদেরকে কফি খাওয়াচ্ছে, সুন্দর বসা ব্যবস্থা হচ্ছে। আমরা হজটাকে যেভাবে করে ম্যানেজ করি না, আলাদা বিল্ডিংয়ে নিয়ে তাদের হজে যারা যাচ্ছে তাদের জন্য পাসপোর্ট কোনো সমস্যা হয় না। আমি মাইগ্রেন্ট ওয়ার্কারদের কেন করবো না এটা? আলাদা আমি একটা জায়গায় নিয়ে তাদের জন্য পুরো বিল্ডিংয়ে মাইগ্রেন্ট ওয়ার্কার এখানে বসেই তার সব কিছু আপনার পাসপোর্ট মানে এয়ারপোর্ট সব কিছু এখান থেকে তার ইয়েটা করবে, মানে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা করবে আলাদা বিল্ডিংয়ে গিয়ে এখানে থেকে, তাই না? এইগুলো যদি ইমিডিয়েটলি আমরা যদি করতে পারি, এই যে প্লট ফ্ল্যাটের কত কিছু হচ্ছে না, পূর্বাচল টুর্বাচল, এটা কারা পাচ্ছে? যারা অনেক টাকা ইনকাম করে আমেরিকা ইয়াতে। আমি আমার ছোট মাইগ্রেন্ট ওয়ার্কার যার মাত্র 20-25 হাজার টাকার যার ইনকাম, আমি তার জন্য কি ব্যবস্থা করেছি? আচ্ছা, আমি কি এটা করতে পারি না যে এই পূর্বাচলের ভিতরে এই একটা প্লট, বড় প্লট, এখানে আমি 20 জন মাইগ্রেন্ট ওয়ার্কার তারা মিলে কিনবে এটাতে। অনেক আছে না, আমরা একটা প্লট কিনি বসুন্ধরা 4-5 জন মিলে আমরা কিনে করি। এইগুলো যদি আমি অফার না করতে পারি, আমি আগেই বললাম এগুলো সব কিন্তু মনিটারি, মানে আপনার আর্থিক না। এটা একটা বড় কারণ কি এরকম যে যারা এদের মধ্যে কোনো প্রেসার গ্রুপ আসলে এক্স্যাক্টলি এরা আসলে ভয়েস রেইজ করার সুযোগ নাই। বলছি আমরা বিজিএম এর নেতারা যেমন সত্য, এখন রিক্রুটিং এজেন্সি বাইরে বলে না, প্রবাসীদের তাদের সরকারের সাথে বা তার বার্গেনিং পাওয়ারটা এত নেই। সেই জন্যই কল্যাণের জায়গায় আপনি এটা হতে পারে, তখন জন্য ভোটের অধিকার যদি আপনি দেন, যদি 1 কোটি মানুষ থাকে তাদের যদি আমরা ভোটের আনতে পারি, পৃথিবীর অনেক দেশ সেটা করেছে, তাদের ভোটাধিকার। আর কল্যাণের বিষয়টা ভাবা যে আমি শুধু মারা গেলে 3 লাখ টাকা দিব না, তার সন্তানদের জন্য যেমন শিক্ষাবৃত্তি আমাদের ওই জানাস কল্যাণ বোর্ড, আমাদের কিন্তু মন্ত্রণালয় দুটো, একটা হচ্ছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান। আমরা বৈদেশিক কর্মসংস্থান নিয়ে যতটা ভাবি, প্রবাসী কল্যাণ নিয়ে কিন্তু আমাদের আরো অনেক কিছু করার সুযোগ ছিল। ছোট ছোট শিক্ষাবৃত্তি বা জানাস কল্যাণ বোর্ডে কিছু কিছু কাজ আছে, কিন্তু আমি মনে করি বড় করে আপনি ধরেন কেন প্রবাসী সন্তানদের জন্য একটা আলাদা করে আপনি হাসপাতালগুলোতে তাকে বিশেষ সুযোগ সুবিধা আপনি কেন দিবেন না? আপনি প্রবাসীদের জন্য কেন একটা আলাদা হাসপাতাল থাকবে না? যে এত মেডিকেল টেস্ট হয় তাকে দিবেন না? দূতাবাসে আপনি তার সার্ভিসের জন্য কেন আপনি ধরেন সৌদি আরবে যদি আমি বলি 20 লাখ লোকের সার্ভিস দেওয়ার জন্য রিয়াদের দূতাবাসের কর্মকর্তা, আমার সেখানে 20 জনের মধ্যে 200 জন কর্মকর্তা থাকবে না কেন? আপনি যখন 20-25 হাজার 10 দিনে যদি 5-7 হাজার লোকে তাদের সার্ভিস দেওয়ার জন্য আপনি ওই জায়গাটাতে এত লোক দিবেন না কেন? সেই জন্য তাকে সার্ভিস দিতে পারে। এই সার্ভ যে তাকে করাটা, আমার একজন মন্ত্রী গেলে বা অন্যরা গেলে তাদের জন্য আমার দূতাবাসে যে আগ্রহ ছোটাছুটি, আমার প্রবাসী কর্মীদের কথা কি আমরা শুনি? এই যে গত 16 বছরে 50,000 প্রবাসী লাশ হয়ে ফিরেছে, তার জন্য আমি কজনের জন্য মেডিকেল ক্যাম্প করেছি, তার হসপিটালের স্বাস্থ্যের জন্য আমরা কি করেছি। আমার কি এমন কোনো সিস্টেম আছে যেখানে একজন মানুষ বিদেশে যে কোনো জায়গাতে বিপদে পড়লে সঙ্গে সঙ্গে এখানে কমপ্লেন করলে তৎক্ষণাৎ আমি দেখতে পারবো? এই যে আমার মিডল ইস্টের ডোমেস্টিক ওয়ার্কার এক্সপ্লোরার আমি কি করেছি। আমি মনে করি এই পুরো জায়গাটায় আমার প্রবাসীদের জন্য আমাদের অনেক কল্যাণের ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে। কেন নিব? আপনি গ্রামে শুনবেন যে গরু দুধ বেশি দেয় তাকে একটু যত্ন করা, যে পরিবারে সবচেয়ে বেশি তাকে একটু কেয়ার করা। তো যেই প্রবাসীরা এত কিছু রাষ্ট্রকে দিচ্ছে, তার জন্য বিনিয়োগ সবচেয়ে কম হবে। আপনাদের কোনো সুপারিশ থাকলে সেটা বলুন। একটা সামান্য একটা পয়েন্ট, আপনার তো শরীফ অনেক বড় ক্যানভাসে দাবিগুলো তুলেছে। সিম্পল জিনিস, একটা ফরেন ওয়ার্কার, আমাদের সাধারণ কর্মী যদি মিডল ইস্ট থেকে আসে, তারা কি সুবিধা পায় এয়ারপোর্টে, কাস্টমসে? তাদের জন্য কোনো সুবিধা আলাদা নাই যে তারা এই জিনিসগুলো ফ্রি আনতে পারবে, তাদের এগুলো ধরা হবে না, কোনো কাস্টম চার্জ দিতে হবে না, এরকম কোনো প্যাকেজ নাই। এগুলো আছে, ফিলিপাইনে আছে, বিভিন্ন দেশে আছে। পাকিস্তানে ঘোষণা করেছিল এই জিনিসগুলো ফরেন ওয়ার্কারদের জন্য, তারা
এই যদি যখন আসবে তারা 2 বছর পরে আসলে তাদের হায়দার জন্য ভাই, এই আপনি তো জিনিসগুলো বলছেন free। যে সুস্থ হয়ে আসে, হ্যাঁ। যে অসুস্থ হয়ে আসে, যে নারী, যে যদি তাকে সার্ভ করবে কি, সেটাই আমার এয়ারপোর্টে সেটাই কোনো তো মেকানিজম বললাম নাই। তো। আমার যে একটা এসওপি করা থাকবে, যে ধরো আমি টোটালি উইমেন টর্চার হয়ে কি আসছে, প্রাপ্তির কথা শুনলে শরীফ অনেকগুলো জিনিস তুলে ধরেছে। ইভেন আপনি ক্যাশ ইনসেন্টিভ কি পাচ্ছেন, আপনি এয়ারপোর্টে ইন করার সময় কি সার্ভিসটা পাচ্ছেন, এগুলো কিন্তু তাদেরকে এনকারেজ করে, উৎসাহিত করে। এগুলো তো নাই ওখানে। আপনি তাকে একটু দিলে সে আপনাকে আরো সে আরো বেশি দিবে। আপনি 2.5% প্রণোদনা দেওয়ার পর রেমিটেন্স হু করে বেড়েছে, আপনি আরো দেন, প্রণোদনা দেন, তাকে সার্ভিস দেন, সম্মান দেন, এয়ারপোর্টে ফেরত তাকে একটা এসওপি করে দেন যে ফেরত আসলে বিপদে পড়লে কে কি করবে। এখন এই কাজগুলো ধরেন আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, ব্র্যাক, প্রত্যাশা মিলে করছি, সরকার একটু একটু করছে, কিন্তু এইটা সার্বিকভাবে আমি মনে করি আমাদের প্রবাসীদের জন্য আমাদের অনেক কিছু করার এই সুযোগ আছে। মন্ত্রণালয়ের আমি হায়দার ভাই আপনার কাছ থেকে এইটা শুনি যে আপনারা যারা রিক্রুটিং এজেন্সি, আপনারা কি সুনির্দিষ্টভাবে কিছু বলবেন যে এখন একটা ভিন্ন রকমের সময়, যেহেতু কোনো নির্বাচিত সরকার নাই, কিন্তু মনে করা হয় এই সরকার সবার সরকার, সব মানে দল মত নির্বিশেষে সব মানুষের সরকার, তো এখন কি কোনো সংস্কারের প্রস্তাব আপনাদের এখান থেকে আসতে পারে না? যে আপনি যে কথাগুলো বললেন, আমার পাসপোর্ট নেওয়া থেকে শুরু করে পুলিশ ক্লিয়ারেন্স বলেন, তার মেডিকেল বলেন, তার প্লেন ফেয়ার বলেন, তার আপনাদের প্রফিটের জায়গাটা বলেন, কিংবা গ্রামের যে দালালটা কাজ করে তাদের জায়গা বলেন, এই জায়গায় সুনির্দিষ্ট ওয়ান স্টপ সলিউশন কোনো হইতে পারে না আমরা সংস্কার প্রবাসীদের হতে জন্য? পারে। এটা এই শুধু এই সেক্টরটাকে যদি আমি গুরুত্ব দিতে চাই, তাহলে এই সেক্টরটা নিয়ে আলাদা একটা সংস্কার কমিশন হতে পারে, হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জনের বিভিন্ন অর্গানাইজেশন কাজ করতেছে। সেদিন আরেকটা সংস্কার ইয়েতে আমরা দেখলাম, আমি আলোচনা করলাম এবং এই বিষয়গুলো আমি তুললাম। এখন ওনারা যে অর্গানাইজেশন, যে ওরা সংস্কারের কমিশন হয়েছে, সেটা হচ্ছে এই দেশের শ্রম কল্যাণ বোধহয় সংস্কার যেটা কমিশন হয়েছে, তারা এটার সাথে এটা নিয়ে আমাদের প্রবাসী শ্রমিকদের নিয়ে সুবিধা নিয়ে আলোচনা করতেছে। আমি আশা করতে চাই যে এই সংস্কারের ইয়েতে প্রবাসী যে কল্যাণের একটা আলাদা সংস্কার কমিশন হোক, অথবা এই পুরা শিল্প মানে আমাদের এই ইন্ডাস্ট্রিটার ডেভেলপমেন্টের জন্য, এটা ডেভেলপমেন্টের জন্য, শ্রমিকদের ওয়েলফেয়ারের জন্য, এইটা আলাপ আলোচনার ভিত্তিতে আমাদের দেশ থেকে আর কি করে দক্ষ জনশক্তি যাই কুইকলি আমরা পাঠাতে পারি, কম্পিটিটিভ মার্কেটে আমরা কিভাবে টিকে থাকতে পারি, সার্বিক বিষয়গুলি নিয়ে আমরা একটা আলাপ আলোচনা করে একটা সংস্কার আমরা করতে পারি। কম্প্রিহেন্সিভ একটা আলোচনা হবে। আরো সুনির্দিষ্ট করে যদি বলেন যে আপনারা যদি এটা ওই যে নেপালের মতো, যে কুয়েত একজন পাঠাইতে, তাকে যদি আমার বাংলাদেশে আসলে সেটা 10 লাখ হয়ে যাচ্ছে, নেপাল থেকে পাঠাইলে 1 লাখ হয়ে যায়, সুনির্দিষ্টভাবে বলুন যে আমি 1 লাখ টাকায় বাংলাদেশে এই শ্রমিকদেরকে পাঠাইতে চাই, আমার কি করতে হবে? আমি তো তারা যেমন বলছে যে কোনো দিকে কোনো সেগমেন্টে আমাদের পয়সা লাগছে না, পয়সা লাগছে এবং রিক্রুটিং যে এজেন্সি আমাকে কাজ করে দিচ্ছে তাকে শেষ পর্যন্ত 20,000 টাকা আমি দিচ্ছি, ঠিক আছে, এটা তার টাকা। ঠিক আছে। এখানে আমরা তো এই কথাটাই বললাম যে আমরা যখন বসবো সংস্কার নিয়ে, আমরা প্রতিটা বিষয় নিয়ে মাইগ্রেশন কস্ট একটা আলোচনার বিষয় দাবি রাখে, আমরা এটা নিয়ে কীভাবে এটাকে মিনিমাইজ করা যায়, আরও মিনিমাম লেভেলে নিয়ে আসা যায়, আমরা সেটা নিয়ে আলোচনা করব। শ্রমিকদেরকে কিভাবে মাইগ্রেশন কস্ট কমানো যায়, পাসপোর্ট করতে কীভাবে লাগে, মেডিকেল কস্ট কীভাবে কমানো যায়, পুলিশ ক্লিয়ারেন্সটা স্টপ কীভাবে করানো যায়, টিকিট ফেয়ারটা কীভাবে কমানো যায়, আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা আরও কত বেশি জব দিতে আনতে পারি, আমাদের লিড টাইমগুলো আমরা কীভাবে কমাতে পারি, কম্পিটিটিভ মার্কেটে আমরা কীভাবে টিকে থাকতে পারি। নেপাল 4 সপ্তাহে লোক পাঠাতে পারলে আমি কেন আজকে 15 সপ্তাহে লোক পাঠাতে হবে, শ্রীলঙ্কা যা পারে আমরা কেন পারি না, এইসবগুলো আলোচনার দাবি রাখে। বিক্ষিপ্তভাবে আলোচনা করে কিন্তু এগুলো কোনো কিছু হবে না। এগুলো প্রাতিষ্ঠানিক যতক্ষণ রূপ না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলোচনায় থেকে যাবে। এক কথায় বললে আসলে এই সেক্টরে এই জায়গায় সুনির্দিষ্ট সংস্কারের কথা যদি বলি, সংস্কার এখানে দুটো জিনিস কমাতে হবে, সময় আর খরচ। জি, সংস্কার লাগবে এই জায়গায়, যেমন মাইগ্রেশন কস্টের টাইমটা কমাতে হবে, খরচটা কমাতে হবে, আর বাড়াতে হচ্ছে আমার স্কিল আর হচ্ছে বাধা welfare। কোথায়? বাধা এখানে আসলে পুরো সিস্টেমটাই প্রবলেমেটিক। কারণ আমি পাসপোর্ট দেখছে একজন, স্বাস্থ্য দেখছে একজন, টিকিট দেখছে একজন, এই পুরোটাকে আমি মনে করি যে আমাদের মাইগ্রেশনটাকে কোঅর্ডিনেশনের একটা জায়গায় নিয়ে আসা উচিত, যে প্রবাসীর যেখানে আপনার পাসপোর্ট থেকে আরম্ভ করে মেডিকেলের জায়গাগুলো এইটা একভাবে আপনার দেখতে হবে। তা না হলে আপনি এই 14 জনের কাছে থাকলে, টিকিট থেকে আরম্ভ করে থাকলে কোঅর্ডিনেশন এই ক্ষেত্রে বাংলাদেশের মতো অন্য দেশ, পাশের দেশ যদি নেপালের কথাই বলি বা ইন্ডিয়ার কথাই বলি, তাদের এই ধরনের কোনো
মানে ফিলিপাইন আপনি আমাদের একদম সামনে কোনো এক্সাম্পল আমাদের সামনে একদম ফিলিপাইন খুব চমৎকার মডেল আছে, একদম ওভারঅল অভিবাসন ব্যবস্থাপনা কল্যাণের জন্য ফিলিপাইনে যা করা আছে আপনি যদি আমরা সেটাই করা শুরু করি এবং সরকার যদি আমার কাছে কিছু না করে, আমার এই সরকার যদি ঠিক করে যে না আমার মাইগ্রেশন কস্ট এখন আমার কথা 3 লাখ আছে, আমি আগামী 1 বছরের মধ্যে এটাকে আমি 20,000 50,000 2.5 লাখ করব, এই একটা কাজ যদি করে আমি মনে করি সেটা অনেক কিছু হবে। এই একটা কাজ হলো সরকার করুক, কারণ মাইগ্রেশন সেক্টর পুরো মেজর প্রবলেম হচ্ছে মাইগ্রেশন কস্ট। আচ্ছা আচ্ছা, একই প্রশ্ন ডক্টর আমি জালাল। খুব দ্রুত বলে ফেলি আপনাকে যে আমাদের মেইন সমস্যাটা হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড। 30 লক্ষ লোক প্রতি বছরে আপনার ঢুকতেছে জব মার্কেটে, রাইট? আমার কিন্তু ডিমান্ড কিন্তু সেভাবে ক্রিয়েট হচ্ছে না বাইরে, right? তাই আমার লোকাল এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে না ওরকম ভাবে। কাজে এই যে শুরু থেকে এখান থেকেই সবাই যেতে চায়, উনি বলে যে 2 লাখ টাকা আমি নিব, ও বলবো আমি 3 লাখ দিব, আমি 4 লাখ দিব, 5 লাখ দিব। তো এইটা হচ্ছে চয়েস। এটাকে দূর করতে আমাকে কী করতে হবে? আমাকে লোকাল এমপ্লয়মেন্টের পাশাপাশি আমাকে মাইগ্রেন্ট ওয়ার্কার তার চয়েসটা দিতে হবে। তুমি এই দেশে থাকলে তাকে অ্যাওয়ার করতে হবে, যেটা ইয়াবাইরা করেন, ব্র্যাক করেন, অন্যান্য এনজিওরা করেন। তুমি এই দেশে থাকলে তোমার কী টাকা লাভ হইতে পারে, তো বিদেশ গেলে তোমার কী লাভ হইতে পারে, তার কাছে এই তথ্যের একটা গ্যাপ আছে। সেখানে ওভারও যদি ক্যালকুলেট করতে পারে যে না আমি ওখান থেকে এখানে বেটার করতে পারবো, তাহলে সেখানেই থাকবে। এটা গেলো একটা ইয়া। এবার আসলে রিক্রুটিং এজেন্সি। রিক্রুটিং এজেন্সি অবশ্যই তাদের র্যাঙ্কিং সিস্টেম ডেভেলপ করতে হবে ইন্ডিয়ান মডেলে। যে সবচেয়ে ভালো লোক পাঠাবে সে 1 নম্বরে থাকবে, যে খারাপ পাঠাবে তার পয়েন্ট কমতে থাকবে। এই র্যাঙ্কিং উপর বেস করে বড় এমপ্লয়ার যারা আছেন তারা এই র্যাঙ্কিং উপর বেস করে তাদের থেকে লোক নিবে। এখানে সুশাসন দরকার, রাইট? তৃতীয়ত হচ্ছে যেহেতু আমাদের দালাল একটা সমস্যা আছে, এই দালালকে আমরা সার্ভিস প্রোভাইডার বলবো এবং তাদেরকে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আনতে হবে। দালালদেরকে অবশ্যই লাইসেন্স প্রদান করা উচিত স্বল্প মূল্যে, তাহলে এখানে লেয়ারগুলো কমে যাবে দালালদের। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ান ডায়াসপোরা কিভাবে, চাইনিজ ডায়াসপোরা কীভাবে অন্য দেশে গিয়ে তারা অর্গানাইজ হয়েছে, তারা কমিটি গঠন করেছে, ক্লাব করেছে, ওই মডেলটা এখন আমাদেরকে ব্যবহার করতে হবে। আমাদের যারা প্রবাসীরা যারা আছেন এখানে, প্লাস হচ্ছে আমেরিকা ইউরোপে যারা আছেন, তাদেরকে আমরা এই মডেলগুলো অ্যাপ্লাই করে তাদেরকে আমরা দেশের সাথে কানেক্ট করবো। এটা যদি করতে পারে একটা প্রেশার গ্রুপ ক্রিয়েট হবে। এই প্রেশার গ্রুপে দেখবেন বাকিগুলো সরকার থেকে আস্তে আস্তে তারা দাবি আদায় করে নিতে পারবে, যেভাবে করে বিজিএমই, বিকেএমই, ইভেন আমাদের আরএমজি সেক্টরে যারা ওয়ার্কার, যাদের ভয়েস নাই, তারাও কিন্তু লেবার ইউনিয়ন দিয়ে, মানে ট্রেড ইউনিয়ন দিয়ে, প্লাস হচ্ছে আমেরিকা বিভিন্ন এরা চাপ দিয়ে গভর্নমেন্ট থেকে আদায় করে নিচ্ছে। এরকম যদি করতে পারি তাহলে হয়তো কিছুটা ব্যালেন্সে আমাদের আসতে পারে। এবং এই প্রেশার গ্রুপের প্রেশারের কারণেই যে 5ই আগস্ট বাংলাদেশে যে অভ্যুত্থানের কথা বলেন, এটার একটা বড় কারণ বলা হয় আমাদের প্রবাসীরা যখন ঘোষণা দিয়ে ফেলে রেমিটেন্স পাঠাবো না আমরা বৈধ চ্যানেলে, দেখি সরকার কিভাবে চলে। আজকে 200 টাকার উপরে যদি ডলারে চলে যেত, যদি আগের গভর্নমেন্ট যদি থাকতো, এই US ডলার 200 টাকার উপরে চলে যেত। কিন্তু আমি মনে করি প্রবাসীদের আসলে ভোটাধিকারটাও খুব জরুরি। ভোটাধিকার দিতে পারলে দেখবেন তখন অনেক কিছুই আসবে, তার ভোটের জন্য হলে আপনি পাবেন। প্রায় সব দেশ এখন দিয়েছে, আমার মনে হয় সেটাও খুব 30 সেকেন্ড ভাই আমাদের শেষ। হ্যাঁ, আপনার সুপারিশ? আমার সুপারিশও একই, যেটা জাল ভাই বললেন। আসলে সুপারিশগুলো তো আমরা প্রতিনিয়ত আলোচনা করছি। এই সুপারিশ এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে। এটাকে বাস্তব ভিত্তিক একটা আমরা এখন আলোচনার টেবিলে এবং এটা অ্যাকশনে আমরা দেখতে চাই। এটা আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা মেন স্টেক হোল্ডার, আমি যেটাকে বলি যে আমরা যারা পাঠাই, আমাদের বিভিন্ন প্রশ্ন তীরগুলো আমাদের দিকে থাকে। সুতরাং আমরা এখানে আমরা কনসার্ন আছি যে আমরাও চাই যে মাইগ্রেশন কস্টটা মিনিমাম লেভেলে নিয়ে আসা। সেটা আনতে গেলে আমাদের কী কী করণীয়, এইগুলো সার্বিক বিষয়ে আমরা আলোচনা করতে হবে, পরামর্শ করতে হবে এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এটাকে দৃশ্যমান কোনো অ্যাকশানে আমাদেরকে সবাই মিলে আমরা করতে হবে। পুরা জাতীয় পর্যায়ে আলোচনাগুলো করতে হবে। আমরা কম্পিটিটিভ কান্ট্রিগুলোর সাথে প্রতিযোগিতামূলক বাজারে আমাদের টিকে থাকতে হবে। আমরা ওভার ট্রেডিংগুলো আমাদের নিজেদের মধ্যে বন্ধ করতে হবে। আমরা যাতে করে আমাদের শ্রমিকেরা যারা বিদেশে যায় তারা যাতে সহনশীল পর্যায়ে যেতে পারে, মানসিকভাবে তারা যাতে সুস্থভাবে গিয়ে সেখানে কাজ করতে পারে, এবং আমরা একটা মডেল হিসাবে সেখানে থাকতে চাই। আমাদের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আমাদের বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছি, সেটা থেকে আমরা মুক্তি চাই। সেটার জন্য মুক্তি পেতে হলে আলাপ আলোচনার ভিত্তিতে এটার জন্য একটা সুন্দর মডেল তৈরি করা একান্ত প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, আমাদের আজকের এই আলোচনা শেষ করতে হচ্ছে। যে কথাগুলো মানে আমাদের অতিথিরা বলছিলেন যে গরু দুধ বেশি দেয় তার আসলে একটু বেশি যত্ন নেওয়া হয়। যত্ন তো দূরের কথা, তাকে যদি অবহেলায় এইভাবে রাখা হয়, এই ফলাফলটা আসলে এই বাংলাদেশকেই ভোগ করতে হবে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।